একটা অণুর ভিতরে বিদ্যমান পরমাণুগুলো যে বন্ধনে আবদ্ধ থাকে তাকে বন্ধন শক্তি বলে। অণুগুলো একা মুক্ত অবস্থায় থাকে না, একটা অণু আরেকটা অণুকে একটা আকর্ষণের মাধ্যমে একত্রে যুক্ত অবস্থায় থাকে, তাকে বলা হয় আন্তঃআণবিক শক্তি। অণুগুলো পরস্পরের মধ্যে যে শক্তির মাধ্যমে যুক্ত হয়, পদার্থ গঠন করে, তাকে বলা হয় আন্তঃআণবিক শক্তি। এই আন্তঃআণবিক শক্তি আর বন্ধন শক্তি, এই দুই শক্তিকে একত্রে বলে রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি, বন্ধন শক্তি আর আন্তঃআণবিক শক্তি। এই দুইটিকে একত্রে বলা হয় রাসায়নিক শক্তি। শক্তির একক এসআই একক হচ্ছে জুল, আর বাণিজ্যিক একক ক্যালোরি বা কিলো ক্যালোরি। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই এইটাই বেশি ইউজ করবো এই অধ্যায়ে, কিলো জুল। ক্যালোরিকে বলা হয় কে এ এল, ক্যাল, এটা কে কেল, কিলো ক্যালোরি, তারপরে জুল আর কিলো জুল কেজি। এখন ক্যালোরি কাকে বলে? 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বৃদ্ধি করলে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকেই বলা হয় 1 ক্যালোরি। কিলো ক্যালোরি 1 কেজি পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বাড়াতে যে শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় 1 কিলো ক্যালোরি। জুল, কাজের একক জুল, সেখান থেকেই জুলের সংজ্ঞা এসেছে। সংজ্ঞায় বলা হয়েছে কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করা হবে যদি বস্তুটির বলের দিকে 1 মিটার সরণ ঘটে, তাহলে যে কাজ পাওয়া যায় তাকেই বলে 1 জুল। কিলো জুল, 1000 জুলকেই বলা হয় 1 কিলো জুল। ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্ক, 1 ক্যালোরি সমান 4.18 জুল, অথবা 1 জুল সমান 0.24 ক্যালোরি। তাপের পরিবর্তন অনুসারে বা পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়া 2 প্রকার, 1 তাপ উৎপাদী বিক্রিয়া, 2 তাপহারী বিক্রিয়া।
আমরা চলে যাই তাপ উৎপাদী বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, তাপ নির্গত হয়, যে পাত্রে বিক্রিয়া ঘটানো হয় সেই পাত্রটি উত্তপ্ত হয়ে যায়, তার আশেপাশের অঞ্চলও উত্তপ্ত হয়ে যায়, তাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। উদাহরণ দেই, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া আমরা সংজ্ঞা বলেছি, একটা উদাহরণ দিয়েছি। এরপরে তাপ ভারী বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়ায় তাপের শোষণ হয়, তাপের প্রয়োজন হয়, তাপ দিলেই বিক্রিয়া সংগঠিত হয়, যে পাত্রে বিক্রিয়া ঘটানো হয় সেই পাত্রটি ঠান্ডা হয়ে যায়, আশেপাশের পরিবেশও ঠান্ডা হয়ে যায়, তাকে তাপ ভারী বিক্রিয়া বলে। তাপ ভারী বিক্রিয়ার উদাহরণ, এটা ডেল্টা এস আসে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ ভারী বিক্রিয়ার সংজ্ঞা আমরা বুঝতে পারলাম। রাসায়নিক শক্তি দুটি শক্তির সমন্বয়ে তৈরি। প্রত্যেকটা পদার্থের বন্ধন শক্তি, আন্তঃআণবিক শক্তি আছে। প্রত্যেকটা পদার্থের আন্তঃআণবিক শক্তি কম বেশি হতে পারে। কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ, পদার্থ ভেদে আন্তঃআণবিক শক্তি কম বেশি হতে পারে। বন্ধন শক্তি, একটা বন্ধন গঠন করতে যে শক্তি লাগে সেই শক্তিটা কিন্তু ফিক্সড। একটা বন্ধন ভাঙতে গড়তে যে শক্তি লাগে সেই শক্তিটা ফিক্সড বা স্থির। সেটা আমাদের বইয়ে আমরা পেয়ে যাব যে বন্ধন শক্তি কত। একটু করে আস্তে আস্তে আমরা পাচ্ছি কোন বন্ধন কত শক্তি। এখন আমরা একটা ছোট বিক্রিয়া দেই, দেওয়ার পর আমরা বোঝানোর চেষ্টা করি। হাইড্রোজেন গ্যাসীয়, এটা স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন গ্যাসীয়, অক্সিজেন এটাও গ্যাসীয়, বিক্রিয়া করে উৎপন্ন হবে পানি। স্বাভাবিক অবস্থায় এটা লিকুইড, তরল। আমরা যখন হাইড্রোজেন নিব, এটা তো গ্যাসীয়, হাইড্রোজেন মধ্যে দুটা হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ আছে, বন্ধনে যুক্ত আছে, তার মানে হাইড্রোজেনের মধ্যে বন্ধন শক্তি আছে। হাইড্রোজেন তো একটা অণু নেওয়া হয় না, অনেকগুলো অণু একসাথে নেওয়া হয়। তার মানে কি এটা গ্যাসীয় পদার্থ হলেও অনেকগুলো অণু কাছাকাছি আছে। তার মানে এদের মধ্যে অল্প মাত্রায় আন্তঃআণবিক শক্তিও আছে। তা না হলে অণুগুলো কেন কাছাকাছি আছে? অক্সিজেন, এটা তো বন্ধন শক্তি আছে, কারণ দুটো অক্সিজেন বন্ধনে যুক্ত হয়ে O2 করেছে, O2 তৈরি করেছে, তার বন্ধন শক্তি তো আছেই। আবার আন্তঃআণবিক শক্তিও আছে, কারণ অক্সিজেন তো একটা অক্সিজেন কখনো একাই পড়ে নাই। অক্সিজেন যেখানে আছে সেখানে অনেকগুলো অক্সিজেন লাগানো অবস্থায় আছে, অনেকগুলো অক্সিজেন কাছাকাছি আছে।
তার মানে এদের মধ্যে স্বল্প মাত্রায় হলো আন্তঃআণবিক শক্তি আছে। তার মানে কি এর নিজস্ব আন্তঃআণবিক শক্তি আছে, বন্ধন শক্তি আছে। এই দুইটাকে বলা হয়েছে রাসায়নিক শক্তি। এরও নিজস্ব আন্তঃআণবিক শক্তি আছে, বন্ধন শক্তি আছে। এই দুইটাকে এর বলা হয়েছে রাসায়নিক শক্তি। এই রাসায়নিক শক্তিকে বলা হয় এদের নিজস্ব অভ্যন্তরীণ শক্তি। এই যে এর আছে আন্তঃআণবিক শক্তি, আর কি আছে, বন্ধন শক্তি আছে। এই দুইটাকে আমরা বলেছিলাম রাসায়নিক শক্তি। এইটাই তাদের নিজস্ব অভ্যন্তরীণ শক্তি। এই শক্তি নিয়ে সে প্রকৃতিতে আছে। কি যখন এরা দুজন যুক্ত হয়ে নতুন যৌগ তৈরি করবে, পানি, নতুন যৌগ পানি তৈরি করবে, সেই পানিতে এসে এখানেও হাইড্রোজেন অক্সিজেন যুক্ত হয়েছে। তার মানে কি এর ভিতরে বন্ধন শক্তি আছে। আবার পানি তো একটা অণু আকারে নাই, অনেকগুলো অণু লাগানো আছে। পানি কি কখনো একটা অণু থাকে? অনেকগুলো অণু। তার মানে এর মধ্যে আন্তঃআণবিক শক্তি আছে। তার মানে এর ভিতরেও আন্তঃআণবিক শক্তি আছে, বন্ধন শক্তি আছে। তার মানে অভ্যন্তরীণ শক্তি বা রাসায়নিক শক্তি আছে। তবে এইখানে যে রাসায়নিক শক্তি তুমি আছে, এইখানে যে রাসায়নিক শক্তি, এই দুটা যোগ করে এইখানে যত রাসায়নিক শক্তি সেটা সমান হয় না। ধরো আমি ধরে নিলাম এটা রাসায়নিক শক্তি 10 কিলোজুল। এটা কিন্তু ধরে নিলাম, এক্সাক্ট না। এটা রাসায়নিক শক্তি 20 কিলোজুল। তা 10 আর 20 কত? 30 কিলোজুল। এইখানে যে পানি তৈরি হলো, এই পানির রাসায়নিক শক্তি 30 কিলোজুল হয় না। এর রাসায়নিক শক্তি সাপোজ ধরো 25 কিলোজুল। এখন তুমি চিন্তা করো, ছিল 10 আর 20 30 কিলোজুল। নতুন যৌগটা যে তৈরি হলো পানি, তার রাসায়নিক শক্তি বা অভ্যন্তরীণ শক্তি পাইলাম 25 কিলোজুল। তাহলে আর 5 কিলোজুল কোথায় গেল? বলা হয়েছে এই 5 কিলোজুল শক্তি পরিবেশে ছেড়ে দিয়ে দিয়েছে। তাহলে বিক্রিয়াটা তাপ উৎপাদন। যে পাত্রে ঘটানো হবে সেই পাত্রটি উত্তপ্ত হয়ে যাবে ওই 5 কিলোজুল তাপ ছেড়ে দেওয়ার কারণে। এইখানে কম, এইখানে বেশি। যদি এইখানে কম হয় আর এইখানে বেশি হয়, তাহলে তোমাকে বাহির থেকে শক্তি সাপ্লাই দিতে হবে। আমি একটা উদাহরণ দেই। ধর 20 আর 10 30 কিলোজুল। এই পানিটা উৎপন্ন হতে শক্তি দরকার 50 কিলোজুল। তাহলে আছে কত? 10 আর কত? 20। 10 আর 20 কত? 30। পানিতে কত দরকার? 50। তাহলে বাহির থেকে তোমাকে আরো 20 কিলোজুল শক্তি দিলেই হাইড্রোজেন অক্সিজেন যুক্ত হয়ে পানি উৎপন্ন করবে। আরো 20 কিলোজুল শক্তি দিলে তার আগে পানি উৎপন্ন হবে না। এই যে বাইরে থেকে যে শক্তি তোমাকে সাপ্লাই করলাম, কারণ বিক্রিয়াটা তাপহারী বিক্রিয়া। তাপ দিলেই বিক্রিয়া হবে, তাছাড়া উৎপাদ উৎপন্ন হবে না। কারণ উৎপাদের যে শক্তি নিয়ে উৎপাদ প্রকৃতিতে থাকে, এদের দুইজনকার সেই শক্তি নাই। এদের দুইজনকার মোট শক্তি 30 কিলোজুল, আর পানি প্রকৃতিতে উৎপন্ন হলে 50 কিলোজুল শক্তি লাগে। সেই 50 কিলোজুল শক্তি এদের ভিতরে নাই। তাহলে আমাকে বাহির থেকে শক্তি সাপ্লাই দিতে হবে। সাপ্লাই দিলে 50 কিলোজুল যখন শক্তি হয়ে যাবে, তখন এটা বিক্রিয়া করে পানি উৎপন্ন হবে। এর ভিতরে 50 কিলোজুল শক্তি সঞ্চিত থাকবে। কারণ এইটা একটা পদার্থের প্রকৃতিতে একরকম থাকে, এ গ্যাসীয় থাকে। এ আরেকটা পদার্থ এর প্রকৃতিতে একরকম থাকে, এ গ্যাসীয় থাকে। এদের বন্ধন ছিল এইচ বন্ধন, এর বন্ধন ছিল ও বন্ধন। কিন্তু এইখানে সে তৈরি হয়েছে পানি। পানির প্রকৃতিতে থাকে তরল, আর এদের মধ্যে বন্ধন আছে OH, বন্ধনটাও ভিন্ন। তাহলে শক্তি তো এক হওয়ার কথাও না। তাহলে এখানে মোট শক্তি বিক্রিয়কের যা উৎপাদে তা হবে না, হয় কম হবে না হয় বেশি হবে। যদি উৎপাদের শক্তি কম হয় আর বিক্রিয়কের শক্তি বেশি হয়, তাহলে বেশি শক্তি বিক্রিয়কে ছিল, আর যখন বিক্রিয়কগুলো উৎপাদ হয়ে গেল তো শক্তি কমে গেল, তা বাকি শক্তি কোথায় গেল? তখন বলা হয়েছে বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া, বাকি শক্তি সে পরিবেশে ছেড়ে দিয়েছে। আর যদি উল্টা ঘটনা ঘটে,
বিক্রিয়কের মোট শক্তি কম, উৎপাদের মোট শক্তি বেশি। তাই বিক্রিয়ক তো সংগঠিত হয়ে তো উৎপাদ তৈরি হলো, উৎপাদের আবার মোট শক্তি বেশি হলো কোথা থেকে? তখন বলা হয়েছে এটা তাপহারী বিক্রিয়া, এটা বাহির থেকে তাপ সাপ্লাই করলেই বিক্রিয়াটা ঘটে। বাহির থেকে যে তাপ সাপ্লাই করা হয়েছে সেই বেশি তাপটা এর মধ্যে সঞ্চিত আছে, তাই উৎপাদের তাপ শক্তি বা উৎপাদের মোট শক্তি বেড়ে গেছে। বিক্রিয়কের মোট শক্তি, মোট শক্তি বলে মোট বন্ধন শক্তি, মোট অভ্যন্তরীণ শক্তি বিয়োগ উৎপাদের মোট শক্তি। এটা হচ্ছে ডেল্টা এস নির্ণয়ের সূত্র। এইটাকে বিক্রিয়কের মোট শক্তিকে বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙার মোট শক্তিও বলে, আর উৎপাদের মোট শক্তিকে উৎপাদগুলোর বন্ধন তৈরির নির্গত শক্তিও বলে। শক্তি তাহলে এটা বলা হয়েছে বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি, প্রয়োজনীয় শক্তি। আর এটাকে বলা হয়েছে উৎপাদ সৃষ্টিতে নির্গত শক্তি। আমি শুধু নির্গত লিখলাম, নির্গত শক্তি। এটাকে প্রকাশ করা হয়েছে B1 দিয়ে আর মাইনাস B2। তাহলে ডেল্টা এস ইকুয়াল দাঁড়াচ্ছে B1 মাইনাস